আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, স্বাধীনতা উত্তর বাংলাদেশ এই বইটির আজকের পর্বে যে অধ্যায়গুলো পাঠ করা হবে: আত্মসমর্পণের পর, ভারতীয় সেনাবাহিনীর নজিরবিহীন লুটপাট, স্বাধীন দেশে ভারতীয় বাহিনী। তো চলুন শুরু করা যাক। দ্বিতীয় পরিচ্ছেদ: আত্মসমর্পণের পর। বিজয়ের আনন্দে উল্লাসিত ঢাকার মানুষ দলে দলে এসে প্রথমে ভিড় জমালেন বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি 32 নম্বরে। এই বাড়ি থেকেই তাদের প্রিয় নেতা পাকিস্তানি শোষণের বিরুদ্ধে এক মহাকাব্যিক আন্দোলনের জন্ম দিয়েছিলেন। প্রিয় নেতা তখনও পাকিস্তানের কারাগারে বন্দী থাকলেও সেই বাড়িটি হয়ে উঠেছিল মুক্ত বাংলাদেশের প্রতীক। উল্লাসিত জনতার সঙ্গে যোগ দিয়েছিলেন মোহাম্মদপুরের আওয়ামী লীগের উর্দুভাষী বিহারী নেতা মোহাম্মদ আলাউদ্দিন। পুরো মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ করার কারণে স্বজাতি বিহারীদের কাছ থেকে তাকে লুকিয়ে পালিয়ে থাকতে হয়েছে। আজকে আলাউদ্দিনের চোখে মুখে মুক্তির আনন্দ। প্রিয় নেতার বাসায় তিনি এসেছেন সেই আনন্দ সহযোদ্ধাদের সঙ্গে উদযাপন করতে। সকল অবরোধ আবেগমুক্ত হয়ে গগনবিদারী স্লোগানে মূর্ত হয়ে উঠেছে। মোহাম্মদ আলাউদ্দিনের কণ্ঠে সকলের মতোই উচ্চকিত স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 32 নম্বর থেকে ফেরার পথে হঠাৎ নরক নেমে এলো তার উপর। চড়াও হলো উন্মাদ জনতা। শত্রুকে নিয়ে প্রকাশ্যে হত্যা করা হলো মোহাম্মদ আলাউদ্দিনকে, যাদের সতীর্থ মনে করতেন আলাউদ্দিনের জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে। তিনি অবাক বিস্ময়ে তাদের বর্ণবাদী হিংসা দেখে অবর্ণনীয় কষ্ট নিয়ে চিরতরে চোখ বন্ধ করলেন। এরপর থেকেই শুরু হলো বাংলাদেশের 110টি শহরে পরিকল্পিতভাবে হাজার হাজার উর্দুভাষীকে হত্যা, ধর্ষণ আর তাদের সহায় সম্পদ লুণ্ঠনের ঘটনা। অনেক বাঙালি পরিবার কিছু ভীত বিহবল আর পলায়নপর অবাঙালিকে আশ্রয় দিয়েও অসংখ্য উর্দুভাষীর নির্মম হত্যা মৃত্যুকে রুখতে পারেনি। স্বাধীনতার উষালগ্নে এই নির্মম আর বীভৎস হত্যাকাণ্ড বিষয়ে স্বাধীন বাংলাদেশে এখনও কেউ তা স্বীকার করে লজ্জাবোধ বা দুঃখ প্রকাশ করেনি, এমনকি বামপন্থীরাও নয়। যদিও এই নিহত আর অত্যাচারিত বিহারীরা ছিল মূলত বামপন্থী দলের ট্রেড ইউনিয়নভুক্ত রেলওয়ে ও পাটকলের শ্রমিক আর নিম্নপদস্থ কর্মচারী। আজকে কেউ কি স্মরণ করেন পাক ফ্যাশন টেইলার্স নামের দোকান থেকেই স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা সেলাই করা হয়েছিল? সেই দোকানের অবাঙালি দর্জি মোহাম্মদ হোসেন, নাসিরুল্লাহ ও আব্দুল খালেক মোহাম্মদ আলীর কথা। ঢাকা শহরে সেই সময় 3 লাখের মতো বিহারি ছিল। মূলত মিরপুর আর মোহাম্মদপুরে বেশি বিহারি জনগোষ্ঠী থাকলেও সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে বিহারিরা বসবাস করত। সংখ্যাগরিষ্ঠ বিহারি পাকিস্তান রাষ্ট্র ভেঙে যাক সেটা চায়নি। প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল বেশিরভাগ বিহারি। রাজাকার বাহিনীতেও বিপুল সংখ্যক বিহারিকে রিক্রুট করা হয়েছিল। 9 মাসে তারা বিপুল উৎসাহে লুট, খুন, এমনকি পাকিস্তানি সেনাবাহিনীর সাথে গণহত্যায় অংশ নিয়েছে। এই জনগোষ্ঠীর উপর বাঙালিদের ঘৃণা সৃষ্টির মতো উপাদান ছিল অবশ্যই। রমনার আত্মসমর্পণের মাঠ থেকে ফেরা উল্লাসিত জনতার মিছিল থেকে স্লোগান উঠল, একটা দুটা পাকিস্তানি ধরো, সকাল বিকাল নাস্তা করো। এই সম্মিলিত ঘৃণা পাকিস্তানি সেনাবাহিনী বা বিহারি রাজাকারদের কিছু করতে না পারলেও নিরস্ত্র বিহারিদের উপর সকল হিংসা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। সেই রাতেই বিহারিদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হতে শুরু হলো সব জায়গায়। খুন, লুট এবং বিহারি নারীদের ধর্ষণে মেতে উঠল উন্মাদ জনতা। মিরপুর 1 ও 2 নম্বরে বিহারি বসতি এলাকায় বিপুল অস্ত্রে শস্ত্রে সজ্জিত মুক্তিযোদ্ধারা ঢুকে পড়ল। অস্ত্রধারী বিহারি রাজাকাররা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও কুলিয়ে উঠতে পারেনি। মুক্তিবাহিনী 30টি বাড়ি ডিনামাইটে উড়িয়ে দেয় আর যত্রতত্র গুলি করতে থাকে। মাইকে ঘোষণা করা হয়, বিহারিরা বাঁচতে চাইলে ঈদগাহে জড়ো হও। সবাই ঈদগাহে জড়ো হয়। তাদের উপর নির্বিচারে গুলি করে অসংখ্য নিরস্ত্র বিহারিকে হত্যা করা হয়। ঈদগাহ মাঠের সবুজ ঘাসের রং পরিবর্তন হয়ে যায় উজ্জ্বল লাল রঙে। একটি বিরচিত রাষ্ট্র বিপ্লবে অংশ নেওয়া গণমানুষের বাহিনীর এমন নির্দয়, নির্মম ও অসৈনিকোচিত গণহত্যায় বাঙালির বিজয়ের পালকে যে কালেমা লেপন হয়ে গেল, তার দায় কেউ কখনো স্বীকার করেনি। বাংলাদেশের সকল ইতিহাস থেকে এই গণহত্যার ঘটনা মুছে দেওয়া হয়েছে কিংবা মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের জন্ম হলো। যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন তাদের সবাই প্রবীণ। তাদের কারো কারো মুখে বিজয়ের আনন্দের বদলে বিজিতের বেদনার ছাপ পড়ছিল বটে, কিন্তু সেই বেদনার সোচ্চার বহিঃপ্রকাশ তারা ঘটাননি। এই প্রবীণদের মধ্যে যারা ভারতের শরণার্থী শিবিরে ছিলেন তারা নিঃশব্দে এই সময়টা পার করেছিলেন। এক বৈপরীত্যপূর্ণ মানসিক অবস্থান। বিপরীতে শরণার্থী শিবিরে হিন্দু প্রবীণদের বিজয়ের উল্লাস প্রকাশের সীমা ছাড়িয়ে গিয়েছিল। শরণার্থী শিবিরে প্রবীণ মুসলিমদের বিপরীতে প্রবীণ হিন্দুদের উল্লাস ছিল এমন যেন হারানো সম্পত্তিতে অধিকার ফিরে পাওয়ার উল্লাস। পাক সেনাদের আত্মসমর্পণের খবর শোনার সঙ্গে সঙ্গে তারা যে সব সোচ্চার স্বগতোক্তি করে চলেছিলেন তাতে কোনো রাজনৈতিক বিচার বিবেচনার প্রকাশ ছিল না, কিংবা ছিল না কোনো মননশীল সংস্কৃতি চেতনার পরিচয়।
একান্ত স্থূল স্বার্থচেতনা কিংবা প্রতিশোধ স্পৃহায় তাদের এক একজনের কথাবার্তায় অনাবৃত হয়ে পড়ছিল। পাশের বাড়ির অমুক উদ্দিন গত 24টি বছর ধরে তাকে জ্বালাতন করছে, অমুক আলী তার জমি দখল করে রেখেছে, অমুক হোসেন তাকে অহেতুক নানা কথা শুনিয়েছে। স্মৃতির ঝাঁপি থেকে ওই সবই সাপের মতো কিলবিল করে বেরিয়ে আসছিল। উদ্দিন আলী হোসেনদের এবার আর রক্ষা নেই। দেশে গিয়েই তো ওদের হাতের নাগালে পাওয়া যাবে। দেশটা স্বাধীন হলো কাদের কৃপায়? আমাদের ইন্দিরা গান্ধী সাহায্য দিয়েছিল বলেই তো, না হলে দেখা যেত কত ধানে কত চাল। এই চিন্তায় পরবর্তীকালে পল্লবিত হয়ে নানা সামাজিক ও রাজনৈতিক সমস্যার জন্ম দিয়েছিল। পাকিস্তানের আত্মসমর্পণের খবর কলকাতায় পৌঁছাতেই কলকাতা উল্লাসে ফেটে পড়ল। চারিদিকে বাজি ফুটছে, লোকজন রাস্তায় নেমে এসেছে। ইন্দিরা গান্ধীর ছবি নিয়ে একদল লোক সিপিএমের অফিস তছনছ করে দখল করতে শুরু করল। কংগ্রেসের কাছে এটা ছিল ইন্দিরার বিজয়ের ইমেজ কাজে লাগিয়ে সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে বিতরণের একটা মৌকা। 16 ডিসেম্বর 1971 সাল সকাল 8:10। স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকার রেডিও থেকে প্রথমবারের মতো ভেসে এলো মুক্তিযোদ্ধা ফাতেহ আলী চৌধুরীর কণ্ঠস্বর। তিনি ঘোষণা দিলেন, এখন জাতির উদ্দেশ্যে কিছু বলবেন সেক্টর 2 কমান্ডার ইনচার্জ মেজর আবু তাহের মোহাম্মদ হায়দার। ইথারে ভেসে এলো এক দৃপ্ত কণ্ঠস্বর। আমি মেজর হায়দার বলছি, প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশকে মুক্ত করা হয়েছে। আমাদের দেশ এখন মুক্ত। আপনারা সবাই এখন মুক্ত বাংলাদেশের নাগরিক। সকল গেরিলাদের প্রতি আমার নির্দেশ, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। কোথাও যেন আইন শৃঙ্খলা বিনষ্ট না হয়। লুটপাট বন্ধ করতে হবে। এলাকায় এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত প্রবাসী বাংলাদেশ সরকার দেশে ফিরে দায়িত্ব না নেবেন, ততদিন পর্যন্ত গেরিলাদের যার যার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। জনগণের প্রতি আমার আবেদন, আইন শৃঙ্খলা রক্ষা করুন। আলবদর আল শামস রাজাকার ও দালালদের ধরিয়ে দিন, নিজ হাতে আইন তুলে নেবেন না। একইভাবে 17 ডিসেম্বর 1971 সালে বিকাল 4:30 মেজর হায়দার, মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা আলম, মুক্তিযোদ্ধা শহীদ সহ আরও কয়েকজন মিলে ডিআইটি ভবনের টিপি সেন্টারে পৌঁছেন। শামসুল হুদা চৌধুরী, শাহাদত চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, সখিনা আক্তার সহ আরও কয়েকজনের সহযোগিতায় ফতেহ আলী চৌধুরীর ঘোষণার পর মেজর হায়দারের বক্তব্যটি প্রচারিত হয়। পরে তার বক্তব্যটির ইংরেজি স্ক্রিপ্ট পাঠ করেন মুক্তিযোদ্ধা আতিকুর রহমান। আত্মসমর্পণ নিয়ে আলোচনায় সাব্যস্ত হয়। 16 ডিসেম্বর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হলেও জেনারেল নিয়াজি ও তার বাহিনী তখনই অস্ত্র সমর্পণ করবে না। জেনারেল জ্যাকব 18 ডিসেম্বর পর্যন্ত তাদের অস্ত্র রাখার অনুমতি দেন। ফলে পাকিস্তানি বাহিনী যুদ্ধবন্দী হলেও ঢাকা সেনানিবাসে তাদের অবস্থান ছিল সশস্ত্র। এক অদ্ভুত পরিস্থিতি। পাকিস্তানি সৈন্যদের এই ভীতি খুব অবাস্তব ছিল না। তারা জানত তাদের কৃতকর্ম বাঙালিরা কখনো ক্ষমা করবে না। পাকিস্তানি বাহিনীকে সামনাসামনি পেলে মুক্তিযোদ্ধারা তাদের আস্ত রাখত না। পাকিস্তানি বাহিনীর বিপর্যয় সম্পর্কে জেনারেল অরোরা 17 ডিসেম্বর বলেছিলেন, মেঘনা ও মধুমতি নদীর মধ্যবর্তী অঞ্চলে তাদের অবস্থান কেন্দ্রভূত করলে আমার মনে হয় তারা আরও কয়েক মাস টিকে থাকতে পারত। 3 দিন পর 19 ডিসেম্বর ঢাকা সেনানিবাসে গল্ফ মাঠে অস্ত্র সমাপন করে পাকিস্তানি বাহিনীর 30,000 সৈন্য। তাদের পক্ষে নেতৃত্ব দেন মেজর জেনারেল রাও ফরমান আলী। মিত্রবাহিনীর পক্ষে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল স্বগত সিং অস্ত্র গ্রহণ করেন। অফিসার্স হুঁশিয়ার, হাতিয়ার বাহার জমা দিন। পাকিস্তানি স্থলবাহিনীর মেজর জেনারেল জামশেদ কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই বেলা 10:45 ঢাকা ক্যান্টনমেন্টের গল্ফ মাঠে সবুজ ঘাসের উপর 478 জন পাকিস্তানি অফিসার তাদের অস্ত্রগুলো সাজিয়ে রাখলেন। তারপর এক পা পিছিয়ে গিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়ালেন। ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন অফিসার গিয়ে অস্ত্রগুলো কুড়িয়ে নিলেন। নানা ধরনের অস্ত্র, পিস্তল, রিভলভার, এলএমজি, স্টেনগান। ডিসেম্বরের সূর্যের দিকে মুখ বিষণ্ণ করে ক্যান্টনমেন্টের দিকে তাকিয়েছিলেন পাক বাহিনীর দীর্ঘদেহী জেনারেল রাও ফরমান আলী। ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টের বিভিন্ন ইউনিটে তার বাহিনীর 30,000 পরাজিত সৈন্য নিজেদের হাতিয়ার সমর্পণ করছিল। সেদিন ওই বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং অরোরা বললেন, ভারতীয় বাহিনী প্রয়োজনের অতিরিক্ত সময় বাংলাদেশে অবস্থান করবে না, কিন্তু প্রয়োজনীয় সময় কোনটা সেই বিষয়ে তিনি কিছুই বলেননি। মুক্তিযুদ্ধ এবং পাক ভারত যুদ্ধ সংক্রান্ত সমস্ত দলিলে উল্লেখ রয়েছে। সেদিন থেকে বাংলাদেশে প্রায় 1 লাখ পাকিস্তানি সৈন্য ভারতের যুদ্ধবন্দী হয়। এমনকি সিমলা চুক্তিতেও 1 লাখ সৈন্যের কথা উল্লেখ রয়েছে। ভুট্টো নানা বক্তব্যে 76,000 সৈন্যের কথা উল্লেখ করতেন, কিন্তু ইস্টার্ন কমান্ডে পাকিস্তানের নিয়মিত বাহিনীর সৈন্য ছিল মাত্র 34,000। রেঞ্জার্স, স্কাউট, মিলিশিয়া ও বেসামরিক পুলিশ মিলিয়ে আরও 11,000। সব মিলিয়ে ইস্টার্ন কমান্ডের সশস্ত্র সদস্য ছিল 45,000।
ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর, সামরিক আইন প্রশাসকের কার্যালয়, ডিপো, প্রশিক্ষণ ইনস্টিটিউট, ওয়ার্কশপ, ফ্যাক্টরি পহরায় নিয়োজিত ব্যক্তি, নার্স, মহিলা ডাক্তার, পাচক, ধোপা, নাপিত সহ হিসাব করলে এই হিসাব বড়জোর ৫৫,০০০ পৌঁছে। ৪৫,০০০-এর বাইরে যাদের ধরা হয়েছে তারা বেসামরিক কর্মকর্তা, কর্মচারী, মহিলা, শিশু। তবুও এই ১ লাখ পাকিস্তানি সেনার কথা কেন প্রচারিত হয়েছিল সেটা এক বিস্ময়। অবশ্য উপরে উল্লেখিত হিসাব পাকিস্তানের পূর্বাঞ্চলীয় বিজাতি সেনাপ্রধান জেনারেল নিয়াজির দেওয়া হিসাব। এমনকি ভারতীয় সংসদে ১৯৭২ সালের ১৪ এপ্রিল পাকিস্তানি যুদ্ধবন্দীদের একতা হিসাব দাখিল করা হয়। সেখানে সামরিক বাহিনী ও প্যারামিলিটারি বাহিনী সহ মোট ৭৪,০৮১ জন যুদ্ধবন্দীর একটি তালিকা দেওয়া হয়। তবে পরে বলা হয় ৭০৪ জনের হিসাব গরমিল আছে, আর সিভিলিয়ান বন্দীর সংখ্যা ১৬,৩৭০ জন। পাকিস্তানি যুদ্ধবন্দীর সংখ্যা কোনোভাবেই ১ লক্ষ নয়। অন্য অনেক হিসাবের মতোই এই সংখ্যাটি এখনও অমীমাংসিত রয়ে গেছে। নিজ বাহিনী লজ্জাজনকভাবে আত্মসমর্পণ করা সত্ত্বেও ওই দিন সন্ধ্যায় ইয়াহিয়া চূড়ান্ত বিজয় অবধি যুদ্ধ চালানোর সংকল্প প্রকাশ করেন। পাকিস্তানের সর্বত্র এই পরাজয়ের প্রতিক্রিয়া পরের দিন ১৭ ডিসেম্বর ভাঙচুর, দাঙ্গা আর গণবিক্ষোভ শুরু হয়। পরাজিত পাকিস্তানি সেনাদের ভারতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয় ২০ ডিসেম্বর। এই প্রতিক্রিয়া ১৯৭২ সালের জানুয়ারির শেষ পর্যন্ত চলে। এই বর্বর বাহিনী পিছনে ফেলে যায় নির্মম ধ্বংস, নির্যাতন, রক্তপাত আর অপমানের ইতিহাস। হাম যা রাহা হে লেকিন বিচ সোর কাট যা রাহা হে। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ভারতীয় সেনার প্রহরায় পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রাক্কালে হতাশ ও ক্ষুব্ধ এক পাকিস্তানি সেনা সদস্য সমবেত উচ্ছ্বসিত বাঙালিদের উদ্দেশ্যে কুৎসিত অঙ্গভঙ্গিতে এই কথাটাই বলেছিল। এই ছোট্ট কথার মধ্যে লুকিয়েছিল ৯.৫ মাস ধরে বাঙালি নারীদের উপর স্মরণকালের সবচেয়ে নির্মম অত্যাচারের ইতিহাস, যা স্কুল ছাত্রী থেকে বিধবা বয়স্কা, বস্তিবাসী নারী থেকে ইলিট শহরের মধ্যবিত্তের কন্যাকেও বাদ রাখেনি। প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে দিন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এখন থেকে নিয়মিতভাবে আমি মেজর ডালিম বলছি এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ এই উভয় বইটি আপনারা পাবেন। তাই অনুরোধ করব সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত বইগুলো উপভোগ করুন। তৃতীয় পরিচ্ছেদ, ভারতীয় সেনাবাহিনীর নজিরবিহীন লুটপাট। ১২ মার্চ ১৯৭২ সালে ঢাকা স্টেডিয়ামে ভারতীয় বাহিনীর বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। বিদায়ী শুভেচ্ছা বাণীতে শেখ মুজিব তাদের উদ্দেশ্যে বলছেন, আমাদের মহাসংকটের সময়ে আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি, কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে বাঙালিদের আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা। আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসার সঙ্গে নিয়ে যাবেন। কিন্তু দুঃখজনক যে ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সঙ্গে লুটপাট করে বিপুল সম্পদ সাথে করে নিয়ে যায়। কিছু শিখ অফিসার ও তাদের অধীনস্থ সেনারা যশোর, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে। সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন বাংলাদেশে যে সর্বব্যাপী এবং নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও হতবাক করে তোলে। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে বলা হয়, মিল, ফ্যাক্টরি, মেশিনারি এবং যন্ত্রাংশ লুটপাট করে ভারতীয় সেনারা। পাকিস্তানি বাহিনীর অস্ত্রশস্ত্র ছাড়াও খাদ্যশস্য এবং পাট, সুতা, যানবাহন, এমনকি সমুদ্রগামী জাহাজ, কারখানার মেশিনপত্র ও যন্ত্রাংশ লুটপাট পর্যন্ত করে। এই লুণ্ঠিত সম্পদের আর্থিক মূল্যের পরিমাণ ছিল সব মিলিয়ে সেই সময়ের হিসাবে $2.2 মিলিয়ন। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অত্যন্ত 4টি ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, গোলাবারুদ, যানবাহন ও অন্যান্য সরঞ্জাম ভারতে নিয়ে যায়। বাংলাদেশের সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসাবে অল্প কিছু পুরনো অস্ত্র ফেরত দেওয়া হয়। এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, আসবাবপত্র, ক্রোকারিজ ট্রাকে ভর্তি করে ভারতে পাচার করেন। ব্রিগেডিয়ার মিশ্র নামে একজন ভারতীয় অফিসারের এই লুটের অপরাধে কোর্ট মার্শাল হয়। প্রখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম উপন্যাসে এই লুটপাট নিয়ে লিখেন, ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার এসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। পাকিস্তানি বাহিনীর কয়েক হাজার সামরিক, বেসামরিক যান, অস্ত্র, গোলাবারুদ সহ অনেক মূল্যবান জিনিসপত্র, এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তের উপরে পাঠিয়ে দেওয়া হয়। এই লুণ্ঠন এমন বেপরোয়া আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না এবং ফিটিংসও সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি। ৯ম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায়। তিনি যতগুলো কার পেলেন
তা রিকুইজিশন করে সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে রেখে কিছু সম্পদ রক্ষা করার চেষ্টা করেন। ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে এই বীর সেক্টর কমান্ডার জনগণকে সঙ্গে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুললেন। ফলও পেলেন দ্রুত। 28 ডিসেম্বর তিনি যশোর থেকে অন্তর্হিত হন। মেজর জলিল পরে জানান, 31 ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে তিনি গুম হন। যশোর সেনানিবাসের অফিসার্স কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয়। বাড়িটি ছিল পাকিস্তানি বাহিনীর একটি নির্যাতন সেল। বাড়িটি অন্ধকার, রোমে মানুষের রক্তের দাগ ও এলোমেলো সেরা চুল, কিছু নরকঙ্কাল, সঙ্গে শকুন আর শিয়ালদের উপস্থিতির মধ্যে একটা খাটে ডিসেম্বরের শীতের রাতে আধা সেরা কম্বল গায়ে দিয়ে দেশের প্রথম রাজবন্দী এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস, নর্তকীর ঘুঙ্গুরের শব্দ আর সেই সঙ্গে নারী পুরুষের হল্লা। মেজর জলিলের এই গুম হওয়ার সংবাদ 2.5 মাস পর সরকার স্বীকার করে। এটাই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম মিডিয়া সেন্সরশিপ। এই বীর মুক্তিযোদ্ধা জলিল মুক্তিযুদ্ধের সময় ছিলেন দেশের কনিষ্ঠ মেজর, পাকিস্তান আর্মির সাজোয়া বাহিনীর সদস্য এবং অকুতোভয় এক সৈনিক। জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরও গুম করে একই সেক্টরের আগারতলা মামলায় অভিযুক্ত সেনাবাহিনীর প্রাক্তন লিডিং সিম্যান সুলতান উদ্দিন আহমেদ ও মোহাম্মদ খুরশেদকে। বাকি দুজন খালাস পেলেও জলিলের কোর্ট মার্শাল হয়। ভাগ্যের নির্মম পরিহাস, সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহের। বিচারে জলিল নির্দোষ প্রমাণিত হন, কিন্তু মেজর জলিল এই অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্টে একটা বাসায় উঠলেন। সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়। ঢাকায় তার কোনো থাকার জায়গা ছিল না। মতিঝিলে একটা অফিস ছিল সুলতান উদ্দিন আহমেদের, সেখানেই তার সাময়িক আশ্রয় হয়। তার অফিসে কাঠের পাটাতন দিয়ে বাঁধানো চৌকিতে তিনি ঘুমাতেন। মফস্বলের নিম্নবিত্ত পরিবার থেকে আসার কারণে অনেক সেক্টর কমান্ডার তাকে ইলিট মনে করতেন না এবং তাকে এড়িয়ে চলতেন। 1972 সালের নভেম্বর মাসে দিল্লি সফরকালে বাংলাদেশি প্রতিরক্ষার প্রতিনিধি দল অস্ত্র ফেরতদানের প্রশ্নটি উত্থাপন করে প্রত্যুত্তরে এক নির্লিপ্ত সাড়া পান। পরবর্তীকালে জাতীয় সংসদে একজন আওয়ামী লীগ সদস্যের প্রশ্নের জবাবে তথ্য ও বেতার প্রতিমন্ত্রী বলেন যে ভারত ইতিমধ্যেই বাংলাদেশ থেকে দখলকৃত পাকিস্তানি অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের এক বিরাট অংশ ফেরত দিয়েছে এবং এই ফেরতদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অবশ্য মন্ত্রী জাতির স্বার্থে ফেরত প্রদত্ত অস্ত্রশস্ত্রের সংখ্যা বা পরিমাণ উল্লেখ করতে অস্বীকৃতি জানান। চতুর্থ পরিচ্ছেদ, স্বাধীন বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী। 16 ডিসেম্বরের পরে ঢাকায় ভারতীয় বাহিনীর কিছু কিছু অফিসার নিজেদেরকে বাংলাদেশের ত্রাতা হিসেবে গণ্য করতে শুরু করেন। এক ধরনের অযাচিত অহংবোধ নিয়ে তারা ঢাকায় চলাফেরা করতেন। ঠিক একই ধরনের মানসিকতার জন্যই পশ্চিম পাকিস্তানের সঙ্গে বাঙালিদের, বিশেষ করে আত্মমর্যাদা বোধসম্পন্ন সামরিক অফিসারদের সৌহার্দ্যপূর্ণ বা পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি এবং তাদের প্রতি এক ধরনের অবিশ্বাস ছিল। ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল অরোরা 16 ডিসেম্বরের পরবর্তী 2-3 মাস যতবার ঢাকায় এসেছেন ততবারই ঢাকা সেনানিবাসের কমান্ড হাউসে তার থাকার ব্যবস্থা হতো, যেখানে স্বাধীনতার আগে থাকতেন পাকিস্তান সেনাবাহিনীর পূর্ব পাকিস্তানের প্রধান। ওই সময় ঢাকায় চলাফেরা করার সময় অরোরার গাড়িতে ইস্টার্ন কমান্ডের পতাকা শোভা পেত। তার গাড়ির সামনে পিছনে ভারতীয় রক্ষীরা রাস্তার স্বাভাবিক চলাফেরা বন্ধ করে অরোরার যাতায়াতের ব্যবস্থা করতেন, অনেকটা এখন যেভাবে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে করা হয়। অরোরার চলাফেরার এই ধরন এতটাই বিস্ময় তৈরি করেছিল যে সেই সময়কার ভারতীয় রাষ্ট্রদূত সুমিমল দত্তকে আশ্চর্য হয়ে বলতে হয়, স্বাধীন দেশের প্রতি প্রতিবেশী দেশের একজন আঞ্চলিক সেনাপ্রধানের এই আচরণ যথাযথ নয়। স্বাধীনতার পর ঢাকার বিত্তশালী কিছু কিছু পরিবারের সঙ্গে ভারতীয় আর্মি অফিসারদের হৃদ্যতা গড়ে ওঠে। এসব লোকদের অধিকাংশই স্বাধীনতা বিরোধী ছিল এবং মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানি সেনা অফিসারদের সঙ্গে তাদের একই রকম হৃদ্যতা ছিল। এরা বিভিন্ন সময় পার্টি দিয়ে ইন্ডিয়ান আর্মি অফিসার ও রাজনৈতিক নেতাদের আপ্যায়ন করতেন, ঠিক যেভাবে তারা গত 9.5 মাস পাকিস্তানি সেনা অফিসারদের আপ্যায়ন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর নিম্নপদস্থ সদস্যরাও এক্ষেত্রে পিছিয়ে ছিল না। তারাও নিজেদের এই দেশের ত্রাতা মনে করত। তারা মিষ্টির দোকানে এসে ইচ্ছে মতো মিষ্টি খেয়ে দাম না দিয়ে চলে যেত। কখনো কখনো ঔদ্ধত্য দেখানোর জন্য গ্লাস প্লেট ভেঙে রেখে যেত। প্রথম দোকানদাররা সন্তুষ্ট চিত্তে মিষ্টি মুখ করাতো, কিন্তু দিনের পর দিন তারা এটাকে সহজাত অধিকার হিসেবে ধরে নিয়ে সাধারণ দোকান মালিকদের অতিষ্ঠ করে তুলল। তখন মিষ্টি দোকানদাররা প্রধানত ছিল হিন্দু সম্প্রদায়ের। তাদেরকেই ভারতীয় বাহিনীর মিষ্টি খাওয়ার জুলুম পোহাতে হতো। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে আসতে শুরু করেন নতুন বাজার ও লুটের জায়গা খুঁজতে। বাংলাদেশের অর্থনীতি ভারতের উপর নির্ভরশীল হয়ে উঠতে থাকে। জনগণ মুজিব সরকারকে ভারতের বশংবদ হিসাবে ভাবতে আরম্ভ করে। পত্রিকা ছাপানোর অনুমতি নিতে হলে একটা শর্ত মানতে হতো, বন্ধু দেশের বিরুদ্ধে কিছু বলা যাবে না।
মুক্তিযুদ্ধকালীন ভারতের সেনাপ্রধান ও পরবর্তী অধ্যায়ে সম্মিলিত মিত্রবাহিনী প্রধান ফিল্ড মার্শাল মানেকশ পরবর্তীতে বলেছিলেন, বাংলাদেশিদের ভারতের প্রতি তেমন ভালোবাসা ছিল না। আমি জানতাম ভারতের প্রতি তাদের ভালোবাসা ক্ষণস্থায়ী। অনুপ্রেরণা লাভের জন্য ভারতের দিকে না তাকিয়ে তারা মক্কা ও পাকিস্তানের দিকে দৃষ্টিপাত করবে। আমাদেরকে সৎরাশ্রয়ী হতে হবে। বাংলাদেশিদের প্রতি আমরা সঠিক আচরণ করিনি। স্বাধীনতার পর বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের সব রকম সাহায্য করা উচিত ছিল, কিন্তু আমাদের রাজনীতিবিদরা তা করেনি। তারা বেনিয়ার মতো আচরণ করেছে। মানেকশ রাজনীতিবিদদের এককভাবে দোষী করার চেষ্টা চালালেও শুধু রাজনীতিবিদ নন, ভারতীয় সৈনিক ও অফিসাররাও একই ধরনের আচরণ করেছিলেন স্বাধীন বাংলাদেশের মানুষের সঙ্গে। জেনারেল মানেকশ তো এটাও বলেননি যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর সমস্ত সামরিক রীতিনীতি লঙ্ঘন করে তার বাহিনী বিজিত পাক বাহিনীর সমুদয় সমরাস্ত্র ও কয়েক হাজার সামরিক যানবাহন, বিপুল সংখ্যক প্রাইভেট কার এবং যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ থেকে শুরু করে আরও বিপুল সহায় সম্পদ লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল। আর ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসাবে তিনি সেই সব বন্ধ করার কোনো পদক্ষেপ নেননি। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের মতামত ও পরামর্শ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। যদি এই অডিও বুকটি আপনার কাছে ভালো লাগে তবে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী পর্বগুলো আপনি মিস না করেন। আমরা আবার ফিরে আসবো নতুন পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।